দর্শক, আজকে আমাদের অতিথি হয়ে রয়েছেন সঙ্গে ওস্তাদ সঞ্জীব দে, খ্যাতিমান শাস্ত্রীয় সঙ্গীত গুরু। চলুন তাকে স্বাগত জানাই, তার জীবনের গল্পগুলো শুনি, চলে যাই তার কাছে। নমস্কার ওস্তাদজি। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, যেটি হচ্ছে যে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমরা বলছিলাম যে তোমারই করেছে জীবনে ধ্রুবতারা, আপনাকে ধ্রুবতারা করে অনেক শিল্পীরা উঠে এসেছেন। তো আমার পাশে যিনি বসে আছেন তিনিও তো একজন সঙ্গীত শিল্পী। এই শিষ্যার কাছ থেকে গুরুর প্রতি যে নিবেদন, এই ধরনের নিবেদন পেতে কেমন লাগে? এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমি যখন শুনলাম যে, আর দেখছিও যে মুন্নি এটা র্যাঙ্কিং করছে, এমন মনে মনে আমারও ভেতরকার একটা ইচ্ছা ছিল, যদি ওই দিনটা যদি মুন্নি আমার পাশে থাকে, এটা সত্যি সত্যি আমার জন্য খুব ভালো লাগারই একটা অত্যন্ত ভালো লাগার ব্যাপার। আমি মনে করি এই জন্য রাঙা সকাল টিমকে অনেক ধন্যবাদ, প্রযোজক এবং পেছনে অন্তরালের মানুষদের, যে এই সৌভাগ্য এবং পরম সৌভাগ্যের ক্ষণটি আমাকে উপহার দিয়েছেন। অবশ্যই ওস্তাদজি, আমরা আপনার কাছে অনেক জিনিস জানবো এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাদের পারিবারিক ঐতিহ্যের জায়গাটা হয়তো ব্যক্তিগতভাবে আমরা জানি, অনেক দর্শক আছেন যারা হয়তো জানেন না, একটু শুনি সেই জায়গাটি ধরে। হ্যাঁ, আমি প্রথমে যে একটা বিরাট দুর্যোগের মতো চলছে সেই প্রসঙ্গে দুটো কথা বলি। যে প্রচণ্ড শীত, যে শীতে আমাদের উত্তরবঙ্গের অনেক মানুষ মারা গেছে, তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি যে উত্তরবঙ্গের যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, আমরা বিভিন্ন পত্রপত্রিকায়, আবহাওয়া বার্তায় আমরা শুনেছি যে আগামীতে হয়তো আরেকটা তীব্র শৈত্যপ্রবাহ আসছে। তো সেই সমস্ত সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠীগুলি আমাদের নানান দুর্যোগে আমরা এগিয়ে যাই সবসময়, তাদেরকে আমি আহ্বান করছি যে এই দুস্থ মানুষদের পাশে অন্তত শীত নিবারণের জন্য যে সমস্ত কাপড় চোপড় তারা যদি নানানভাবে গিয়ে তাদের পাশে দাঁড়ায়, এটা হয়তো আমি সহ আমাদের সবার জন্যই খুব অত্যন্ত একটা বড় কাজ হবে। অবশ্যই। সেই আসলে প্রসঙ্গে আমি সবাইকে আমার পক্ষ থেকে মাছরাঙ্গার মাধ্যমে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি যেন তারা এগিয়ে যান। অবশ্যই আমরা মাছরাঙ্গা পরিবারও কিন্তু সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়াতে চাই। অনেক মানুষই শীতার্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, যারা সম্পন্ন মানুষ, অর্থনৈতিকভাবে সম্পন্ন মানুষ, তারা পাশে দাঁড়াচ্ছেন এবং আমরা উৎসাহিত করতে চাই আমাদের দর্শকদেরও, তারা যারা আছেন। আর স্যার, আপনাকে আসলে বলতেই হয় যে সত্যিকার অর্থে সেরকম উদার হৃদয় না থাকলে কিন্তু শিল্পী হওয়া যায় না। আপনি আজকে এসেছেন, আপনার জীবনের গল্প শোনার জন্য অপেক্ষা করছেন। আমরা বলছিলাম যে আপনি অন্তরালের মানুষ, আপনার গল্প সবাই শুনবে, কিন্তু আপনি বলছেন সাধারণ মানুষের কথা। আসলে শিল্পীর হৃদয় এমনই হওয়া উচিত। আমরা এটা তো আমাদের জীবন দর্শনেই আছে যে আমরা আমাদের বিশেষ করে বাংলাদেশে যে নানান দুর্যোগে আমরা সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে নানান দুর্যোগকে আমরা মোকাবেলা করেছি। তো এই ধরনের শীত তো দীর্ঘদিন পরে মানে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো সুতরাং আমাদের সার্বিক মানসিক সমস্ত সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত, অ্যান্ড এটা আমরা মনে হয় করতে পারবো। নিশ্চয়ই পারবো। তো একটু আমি পারিবারিক বিষয়গুলো জানতে চাচ্ছিলাম, যে সেই বাবা এবং যে আবার বাবার হাত ধরেও উপমহাদেশের অনেক শিল্পী আজ প্রখ্যাত শিল্পী হিসেবে রয়েছেন। বাবা ছিলেন উপমহাদেশের বিশেষ ওস্তাদ এবং তার নামটি আমি আপনার মুখ থেকেই দর্শকদের জানাতে চাই। হ্যাঁ, আমার বাবা অন্তত সঙ্গীত সাহিত্যে যারা জড়িত আছেন প্রত্যেকেই জানেন মিথুন দে। ওস্তাদ মিথুন। তো বাবার আসলে আমাদের যে পারিবারিক যে অবস্থানটা ছিল পুরোটাই আসলে একেবারে সারাক্ষণ গান বাজনা হতো, অ্যান্ড আমাদের শিক্ষাটা এরকমই অন্যান্য সবার চেয়ে একটু ব্যতিক্রম, যে আমরা কখনোই যে বাবার পাশে বসে, মানে একদম ছোটবেলার কথা বলছি, বাবার পাশে বসে যে বাবা হ্যাঁ করো, সা লাগাও, রে লাগাও, এই জাতীয় নয়। বা অন্যান্য ছেলেমেয়েরা যেরকম বিভিন্ন অঙ্গের গান, রবীন্দ্রনাথের গান বা নজরুলের গান, আধুনিক গান, আমরা ঠিক ওটা করিনি। আমরা খেলার ছলেই যে বাবা সারাক্ষণ গাইতেন বা ছাত্রছাত্রীদের যাদেরকে শেখাতেন বিভিন্ন রাগের বান্দিশ, আমরা হয়তো একটা রবীন্দ্রনাথের গান যেরকমভাবে শেখে আমরা কিন্তু ওরকম বিভিন্ন রাগের ছোট ছোট খেয়াল শিখেছি একদম খেলার ছলে। পরবর্তী সময়ে দেখেছি আরে এটা তো আমি জানি, বা এটা তো এরকম। শিক্ষার শুরুটা আসলে এরকম ভাবে হয়েছিল। এমনি আপনার বাবার তো অনেক ছাত্রছাত্রী ছিলেন, তাদের নামগুলো একটু বলবেন ওস্তাদজি? সত্যি এটা আমাদের জন্য তো বটেই, এমনকি গোটা দেশের জন্য, যে বাবার হাতে যে এত শিল্পী তৈরি হয়েছে বিশেষ করে রাগ সঙ্গীতের, তার মধ্যে নাম করা যায় আভা আলম, মিতালি মুখার্জি,
তারপরে এদেশে বাবা যখন শিল্পকলা উচ্চতর উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ কোর্স করেছিলেন, সেই সময়ে আমার যতদূর মনে হয় সিফাত রাব্বানি, জি। তারপরে পারভিন মুস্তারি, তারপরে ইয়াকুব আলী খান, তারপরে মঞ্জুশ্রী সরকার, এরকম আরো অনেক, মুস্তাফিজুর, রওশনার মুস্তাফিজ, তারা সবাই আসলে, আমরা সঙ্গীতজ্ঞ বলতে যাদের জানি তারা সবাই আপনার বাবার কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন, এবং এটাই বড় বিষয়। সেই ধারাবাহিকতা আমরা আপনার প্রশিক্ষণ দেওয়ার জায়গাটিতেও ফিরে আসতে চাই। ওস্তাদজি, তার আগে আপনার সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি মৃদুল। ধন্যবাদ মুন্নি। দর্শক, আমরা আগেই বলেছি আমাদের সঙ্গে যিনি রয়েছেন ওস্তাদ সঞ্জীব দে, তিনি খ্যাতিমান একজন শাস্ত্রীয় সঙ্গীত গুরু, আর তার হাতে হাতেখড়ি হয়েছে অনেক নামিদামি শিল্পী, শাকিলা জাফর, আলমারা মিনু, ডলি সায়ন্তনী, আখি আলমগীর, বাদশাহ বুলবুল, এস.ডি. রুবেল, ইমন সাহা, ইবরার টিপু সহ বাংলাদেশের অনেক জনপ্রিয় শিল্পীর গানের গুরু ওস্তাদ সঞ্জীব দে। যেসব শিল্পীরা আজ অনেক প্রতিষ্ঠিত, যাদের অনেকে আজ বেতার এবং টেলিভিশনে তালিকাভুক্ত বিশেষ গ্রেডের শিল্পী, কেউ কেউ বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক, কেউ কেউ দখল করেছেন সঙ্গীতের সর্বোচ্চ আসর অডিও বাজার, এবং অনেকেই পর্দা কাঁপাচ্ছেন ভিজুয়াল মিডিয়ার, তারা কিন্তু আমাদের আজকের এই অতিথির শিষ্য এবং শিষ্যা ছিলেন বিভিন্ন সময়ে। তিনি নিজে শিল্পী নন, কিন্তু ওস্তাদ সঞ্জীব দে তৈরি করেছেন অনেক অনেক শিল্পী। আমরা তার সঙ্গে গল্প করছি, গল্পের জায়গায় চলে এসেছে ইনস্ট্রুমেন্ট, তার মানে গানের একটা পদচারণা হতেই পারে। আমরা একটু গানও শুনতে চাই। তার আগে ওস্তাদ যে একটু শুনি যে ঘরের যে পরিবেশটি ছিল গানের, সেখানে একজন সঙ্গীত গুরুর ঘরে একজন সঙ্গীতজ্ঞ হবেন তেমনটাই প্রত্যাশা, তবে সেই জায়গায় কিন্তু নিজের আগ্রহটাও থাকে। তো বাবার আগ্রহটা বেশি ছিল না নিজের শেখার আগ্রহটা বেশি ছিল? একটু সেটা শুনি। এটা খুব মজার একটা জিনিস। বাবা কেন জানি চাইতেন না যে এইটাই আমার ছেলে মেয়েদের প্রফেশন হোক। আচ্ছা। এটা এক অদ্ভুত ব্যাপার, ঠিক প্রথম দিকে বুঝতাম না, পরে অবশ্য বুঝেছি। তো আমি প্রথম জীবনে কিন্তু আসলে তবলা বাজাতাম। আচ্ছা। এমনকি এটা তবলা প্রতি আমার দুর্বলতা আসার কারণ হলো যে বাবাও কিন্তু ভীষণ তৈরি হাত ছিল, বাজাতেন। তো একদিন বাবা প্রচন্ড বৃষ্টি, বেরোতে পারছে না, তো আমরা ভাই বোনেরা মিলে সবাই ধরলাম যে আজকে আমরা তোমার তবলা শুনবো, গানও শুনবো। জি। তো বাবা আস্তে আস্তে বললেন যে আমি হাঁ করলেই পয়সা লাগে। তখন তাই তা আমরা 9 ভাই বোন, তা আমরা সবাই মিলে 1 পয়সা 2 পয়সা করে এরকম চাঁদা তুললাম। সেই সময়ে চাঁদা তুলে প্রচন্ড বৃষ্টি, তো ঝালমুড়ি মাখা হলো, খেয়ে দে। আমার কিন্তু 1 প্যাকেট সিগারেটও দিতে হবে। তারপরে আমরা কিং স্টক, সেই সময় খুব নাম করা, 1 প্যাকেট সিগারেট কিনে দিলাম। তারপরে উনি তবলা তুলেন, তো তবলা বাজাচ্ছেন। একসময় হঠাৎ করে থামিয়ে দিয়ে বলল যে দেখো, তবলাটার মধ্যে কিন্তু ভীষণ সাবজেক্ট মেটেরিয়াল আছে। এই তবলা মানে বোল হাতে তৈরি করলাম বাজালাম তা নয়, তার মধ্যে একটা সাবজেক্ট মেটেরিয়াল আছে। তো এখন যেই বোলটা আমি বাজাবো, এক্সট্রিমে শুনবে যে একটা মন্দিরে পুজো হচ্ছে, তার মধ্যে কাঁস, শঙ্খ, উলুধ্বনি সমস্ত কিছু আছে। এই বোলটার মধ্যে এক্সট্রিমে গিয়ে এই এতগুলো ধ্বনির সমন্বয় খুঁজে পাবে। তো ভীষণ কৌতূহলী ব্যাপার, জীবনে যেটা শুনিনি। অ্যান্ড কি আশ্চর্য ব্যাপার, যখন খুব তৈরি বাজাচ্ছে, বোলের গঠনটাই এরকম ছিল যে এই কয়েকটা ধ্বনির ঠিক ধ্বনিগত যে এইটা আমরা পেলাম। তো ওখান থেকে খুব চিন্তা হলো। তারপরে বললো যে দেখো, এবার একটা বোল বাজাবো, সেটার এক্সট্রিমে গিয়ে এরকম একটা সাবজেক্ট ম্যাটার খুঁজবে যে ধরো একটা দুরন্ত হরিণ, শিকারি গুলি করেছে, পায়ে গুলি লেগেছে, সেই মানে যন্ত্রণাকাতর হরিণ পাগলের মতো দৌড়াচ্ছে, আবার হঠাৎ করে পিছনে তাকাচ্ছে। এই যে পেছনে তাকানোটা আর আবার দৌড়িয়ে যাওয়া, তার একটা প্রতিচ্ছবি এই বোলের মধ্যে আছে। তো তখন ওইটাও খুব করে শুনলাম, দেখলাম সত্যি সত্যি ওরকম একটা ইফেক্ট আসছে। সেই দিন থেকে আসলে ভাবলাম যে না, তবলা তো সাংঘাতিক জিনিস, তবলা বাজাবো। এই কিন্তু তবলা বাজনা শুরু করলাম, প্রচন্ড রেয়াজ করেছি, বাজিয়েছি, কিন্তু এটাকে খুব একটা প্রফেশনালি আমি কখনো বাজাইনি। পাশাপাশি গানও করেছি। তো গান করেছি, তার পরবর্তী সময়ে এটাকেও আমার প্রফেশন করার ই ছিল না, আমি চাকরি করতাম একসময়। তো যাই হোক, বাবা যখন অসুস্থ হয়ে গেলেন, ভাবলাম যে এই পরবর্তী জেনারেশন কি হবে। তো বড় ছেলে হিসাবে তখন আমি ভাবলাম যে না, এটাকে আমি প্রফেশন করব।
অ্যান্ড যেটা আমি আজকে যেটা বলছিলেন যে এত পর্দার আড়ালে এই গুরু এত এত ছাত্রছাত্রী তৈরি হয়েছে যারা সারা বাংলাদেশ বিদেশি আর দেশকে রিপ্রেজেন্ট করছে তাদের কথা। তো এইখানে একটা জিনিস কি যে বাবার শিক্ষকতার যে মানে টেকনিক্যাল সাইডটা এটা অত্যন্ত সায়েন্টিফিক ছিল, যেটা আমি বাবার পাশাপাশি বসে ভীষণ গভীরভাবে এই জিনিসটা আমি বুঝতে পেরেছি। এমনকি আজকে আমি যা শেখাচ্ছি যে ভয়েস ট্রেনিং একটা ভীষণ টেকনিক্যাল ব্যাপার। সত্যি তাই। যে কোনো ছেলেমেয়ের ক্ষেত্রেই প্রাথমিকভাবে যে ভয়েস ট্রেনিংটা এটা আমি শিখতে পেরেছি। ফলে ইদানিং আমার মনে হয় এই প্রসঙ্গে আমি একটা খুব স্মৃতি কথা বলি আমার শিক্ষকতা জীবনে। একটা ছেলেকে আমি অনেক স্মৃতি, তার মধ্যে এটা আমার খুব মনে থাকে, সেটা হচ্ছে একটা ছেলে ম্যাট্রিক পাস করেছে। তারপরে তার বাবা কি করে আমার খোঁজ পেয়ে তো আমার কাছে নিয়ে আসছে যে ও একটু গান, দাদা আমি নিয়ে আসছি, ও গান গাক এটা আমি চাই না, কিন্তু গানটা বুঝুক এটা আমি চাই। ভদ্রলোকের কথা আমার প্রচণ্ড ভালো লাগে। তো আমি ছেলেটাকে শুরু করলাম, বললাম ঠিক আছে তুমি অমুক দিন আসো। তো যেদিন আসলো তো তাকে আমি সা বলতে বললাম, এমন এক বিদঘুটে চিৎকার দিয়েছে যে তার সুরের কোনো নেই, কিন্তু আমি খুব মজা পেলাম। কারণ ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের একটা কথা ছিল যে কথা বোবা না বা কানে খাটো না সেই গান করতে পারে। আর এটাকে আমি একটা চ্যালেঞ্জিং কেস হিসেবে, একটা এক্সপেরিমেন্টাল কেস হিসেবে আমি নিলাম। অ্যান্ড মজার ব্যাপার কি যে আমি দিন, তারিখ, সময়ক্ষণ সব লিখে রাখলাম যে এই ছেলে কবে সুরে সা গাইবে। দেখা গেল 9 মাস 13 দিন পরে সে সা সুরে গিয়েছিল। এই এতদিন পর্যন্ত সে শুধু সা সা করেছে। আপনি এই ধৈর্যটা পান কোথায়? ধৈর্য শিক্ষকদের থাকতেই হয়। ছেলে মেয়েদের সবারই যে প্রথম থেকে একদম সুর বোধ নিয়ে জন্মায় তা তো না। তো এরকম অনেক আছে যে শিক্ষকদের যদি ধৈর্য না থাকে তাহলে আর শিষ্য তৈরি হবে কি করে। সুতরাং শিক্ষকদের প্রচন্ড আন্তরিকতা, ভালোবাসা, স্নেহ দিয়ে সমস্ত ছেলেমেয়েদেরকে কাছে টেনে তাদেরকে বোঝাতে হবে। শুধু যে গান শেখানো তা নয়, আমার মনে হয় জীবনের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা মুহূর্তকে তাদের সাথে শেয়ার করা উচিত। সত্যি তাই। তাহলে গুরুর প্রতিও তাদের একটা মানে গানের বাইরেও একটা সম্পর্ক থাকে, আর গানটা সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করে। সত্যি তাই। এবং আসলে আরেকটি শিক্ষকদের বড় কাছ বিষয়, থেকে সত্যি বলো। হ্যাঁ, মানে শিক্ষকদের কাছ থেকে আসলে অনেকেই আমরা যারা আসেন আর কি শিষ্য বা শিষ্যা, তারা অনেক কিছু শেখেন। ধৈর্যশীলতাটাও কিন্তু সেখান থেকে একটা শেখার অনেক বড় বিষয়, অন্তত শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে। ডেফিনেটলি এটার কোনো বিকল্প নেই। আচ্ছা, একটু চলে আসতে চাই এই যে ছেলেটির কথা বলছিলেন যে আপনি একটি চ্যালেঞ্জ হিসেবে নিলেন, তো শেষ পর্যন্ত ফলাফলটা কি দাঁড়িয়েছিল? দারুণ। আমার কাছে তারপরে 3.5 বছরের মতো শিখেছিল। এবং সবচাইতে মজার ব্যাপার কি, সে তানপুরায় সে ছোট ছোট খেয়াল গাইতো অত্যন্ত সুরে, এমনকি তান বার যাই করতো অদ্ভুত। তো আমার মনে হয় যে মানুষের ধৈর্য, নিষ্ঠা, চেষ্টা, আন্তরিকতা থাকলে পরে আমার মনে হয় অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। এটা শুধু সঙ্গীতের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই মনে হয় এটা প্রযোজ্য। আরেকটি বড় বিষয় হলো যে একটু জানতে চাই, আমরা এই আসলে একটা বিরতির কাছাকাছি চলে এসেছি। আমরা চাই না এই সময়টা আপনি গান শুরু করার পর আমরা থামিয়ে দিই, আমরা চাই বিরতির পরে সে গান শুনবো। শুধু একটু শুনতে চাই যে আপনি একটু বলুন তো এই পর্যন্ত কতজনকে আপনি দীক্ষা দিয়েছেন বা গানে তালিম দিয়েছেন? সে তো ঠিক এই মুহূর্তে ঠিক হিসেব করে বের করা যাবে না, কারণ আমি ছায়ানটে একসময় শিক্ষকতা করেছি, সেই 74 থেকে 91 অবধি 16 বছর। হ্যাঁ, তো এই 16 বছরে যে কত ছেলে মেয়ে আসছে গেছে তার তো ঠিক নেই। আর এখন যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা তো গাইছেই। অ্যান্ড এই প্রজন্মের আমি একটা খুব আশাবাদী যে আজকের লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েরা কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত শেখার একটা বিরাট আগ্রহ জমেছে এবং উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি যে বাংলাদেশের মানুষের প্রচুর আগ্রহ এবং ভালোবাসা রয়েছে তা কিন্তু কিছুদিন আগেই দর্শক আমরা দেখতে পেলাম। শাস্ত্রীয় সঙ্গীতের যে উৎসব হয়ে গেল, আর্মি স্টেডিয়ামে এবং মাছরাঙা প্রতিষ্ঠান তার সাথে যুক্ত ছিল সঙ্গী হিসেবে। আমরা মনে করি সেই আসরটি কিন্তু বলে দেয় বাংলাদেশের মানুষরা শাস্ত্রীয় সঙ্গীতকে কতটা ভালোবাসেন। পুরো রাত জেগে তারা দেখেছেন সেই আসর। গুরুর কণ্ঠে সঙ্গীত শোনার জন্য নিশ্চয়ই এখন টেলিভিশনের সামনে অনেকে অপেক্ষা করছেন। তাদের মধ্যে রাঙা সকালের দর্শক অনেক বিখ্যাত শিল্পীরাও রয়েছেন, তারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন। আমরা একটু গান শুনি এবার।
গান একটু করি, কিন্তু আবার পাশাপাশি সবাই জানে আমি গান গাই না। গান করেন না, এটা সত্যি। আর যে ঠান্ডার মধ্যে গলার অবস্থাও খুব একটা ভালো নেই, তারপরে চেষ্টা করি। আমি সকালের খুব একেবারে বেসিক রাগ একটা ভাইরো, সেটা গেছি। गुरु गुरुनाथ सवन के, गुरु गुरुनाथ सवन के, गुरु गुरुनाथ सवन के, नित सुमरे मन जीवित चिना भो, गुरु गुरुनाथ सवन के, गुरु गुरुनाथ सवन के। सवन के, गुरु गुरुनाथ, गुरु सवन के, गुरु गुरुनाथ, साबा ना ता सवन के, गुरु गुरुनाथ, गुरु सा वना, गुरु नाथ
गुरु गुरुनाथ सवन के गुरु गुरुनाथ सवन के गुरु 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 जो चाहे तुझे तुरा सुख संपद मंगल नाम कमल मुख संपद जाके कृपा सब पुरत काम गुरुनाथ सवन के सवन के गुरु गुरुनाथ सवन के सारे गामा गा मा दा दा मा गरे गा मा दा दा पा दा मा पा गा गा मा रे रे सा गुरु गुरुनाथ सवन के गुरु गुरुनाथ गा गा मा दा नी नी दा गा मा दा सा सा दा पा दा मा पा गा गा मा दा दा मा पा गा मा रे सा गुरु गुरुनाथ सवन के सारे गा मा पा दा नी सा धा धा रे सा नी धा पा दा नी सा प म ग रे गा प ग म ग रे सा नी सा गुरु गुरुनाथ सवन के प म ग रे धा रे सा नी धा प म ग रे गा रे सा रे गा मा पा दा सा धा प म ग रे गा प ग म ग रे सा नी सा नी नी सा धा धा रे सा नी धा पा दा नी धा प म ग रे गा नी धा प गा धा प म ग रे गा प ग म ग रे सा नी सा गुरु गुरुनाथ सवन के सवन के सवन के ওস্তাদজি আপনাকে আসলে আবারও জানাই যে অসম্ভব চমৎকার পরিবেশনা ছিল, আমরা একদম সত্যিকার অর্থে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলাম। তো একটু জানতে চাই, এই যে পরিবেশনা আপনি তো পরিবেশন করেন না, আপনি যারা গান সঙ্গীত পরিবেশন করে তাদেরকে আপনি প্রশিক্ষণ দিয়ে থাকেন বা আপনার পক্ষ থেকেই করে থাকেন, এখানে একটু ব্যাপার চলে আসে যে অনেকেই হয়তো বাণিজ্যিকভাবে
সঙ্গীত শিল্পী হয়ে ওঠেন, টেলিভিশনে পরিবেশন করছেন তার গান, বা রেডিওতে পরিবেশন করছেন, তো বাণিজ্যিক জায়গা আর শাস্ত্রীয় সঙ্গীতের নিজের ভেতরকার জায়গা, এটুকুর মধ্যে ফারাকটুকু কোন জায়গায়, মানে আপনার কাছে কি মনে হয় যে কতটুকু নিজের কাছে থাকা উচিত, কতটুকু আসলে পরিবেশনার জায়গায় যাওয়া উচিত? আসলে ব্যাপারটা হয়েছে কি, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতের যারা গুরু জি। আছেন, তো তাদের অনেককে আমি দেখেছি যে যখন গাইতে শুরু করেন তখন শেখান না। সত্যি তাই। কারণ আমি একজন শিক্ষক হিসেবে বলি যে এই যে সারাটা দিন এত এত ছেলে মেয়েদের গান শেখাই কারোর বিভিন্ন স্কেলে, ফলেতে হয় কি যে একজন পারফর্মারের জন্য এই যে বিভিন্ন স্কেলে দিনের পর দিন গান শেখানো, এটা কিন্তু কণ্ঠের মধ্যে ভীষণ ব্যাড এফেক্ট একটা পড়ে। সত্যি জি। তাই। আর যে কোনো শিল্প মাধ্যমেই কাজ করতে গিয়ে দেখা যায় যে আসলে যদি এটাকে প্রফেশন না করা যায় তাহলে প্রফেশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছা যায় না। আচ্ছা। সত্যি তাই। প্রফেশন আর এটা তো একেবারে জীবনের সাথে রিলেটেড, আমার খাওয়া পড়ার যেখানে ব্যাপার, তো সেই ক্ষেত্রে তো আমার ব্যাপারটা হয়েছিল যে অনেকটাই আমার বাবার মতো, যে বাবাও কিন্তু আসলে গাইতেন না, শেখাতেন। তো শেখাতে গিয়ে আমি দেখি যে একজন শিক্ষক আর একজন পারফর্মারের মধ্যে জি। অনেক তফাৎ। অনেক তফাৎ। একজন ভালো শিক্ষক হওয়া কিন্তু অনেক কিছুর সমন্বয়। তো সেই শিক্ষকতা করতে গিয়ে আমার গানটা গাওয়া হয়নি, কিন্তু আমাকে যদি কেউ বলে যে উস্তাদজি বা দাদা আপনার জীবনে কোনো কষ্ট নেই, আমি বলি যে হ্যাঁ একটা কষ্ট আছে, সেটা হলো যে গাইতে না পারার কষ্ট। আচ্ছা। আমারও কিন্তু ভেতরে খুব ইচ্ছা ছিল যে আমি গাইবো, হ্যাঁ, কিন্তু আজ অব্দি এটা হয়নি। তো এখন আবার ভাবছি, আর এই মাছরাঙ্গা টেলিভিশনের মাধ্যমে আমি বলছি যে আসলেই খুব সত্যি কথা, যে আমার মনে হয় যে মিডিয়াতে গান করা আমার হয় না। আজকে যে 2-3 মিনিট যতটুকু গাইলাম, গাইতে গাইতে আমার ভেতরে একটা ইন্সপিরেশন কাজ করছিল যে না গানটা, এটা কিন্তু গাইতে গাইতেই হচ্ছিল। সত্যি তাই। এবং তো- আমি একটু দর্শকদেরও জানিয়ে রাখতে চাই যে উস্তাদ সঞ্জীবদের ছাত্রছাত্রী বটে, আমাদের বাংলাদেশে অনেক শিল্পীরা তারা গাইছে, দাপিয়ে বেড়াচ্ছে মিডিয়া, কিন্তু আমি যদি ভুল না করে থাকি কোনো মিডিয়ার সামনে এই প্রথম মনে হয় আপনার কোনো মানে পরিবেশনা। অনেকটাই, হ্যাঁ, সত্যি এটা আমরা সত্যি, ভাগ্যবান। অনেকটাই। আর পাশাপাশি আমি মুন্নিকেও বলছি, ওর এত ভালো একটা গলা যে সত্যিই ওর আসলে আরো অনেক বেশি গান করা উচিত, শ্রোতাদের আরো কিছু দেওয়া উচিত। এমনকি আমি এই অনুষ্ঠানের মধ্যেই মুন্নিকে বলছি আবার শুরু করো গাইতে। অবশ্যই। এবং আমরা যে আসলে সত্যি কথা যে যে আমরা প্রতিনিয়ত নিজেদের, আমার জায়গা থেকে আমি একটু প্রশ্ন করতে চাই, নতুনরা যারা গাইছি আমরা গাইছি বটে, কিন্তু আমাদের ধারণা খুব কম, আমরা কিন্তু একদমই নিরক্ষর অজ্ঞ। সেই জায়গা থেকে একটু শুনতে চাই যে একদম অক্ষর জ্ঞান শূন্যভাবে সা থেকে সা পর্যন্ত না জেনে আমরা যারা গাইছি তাদের জন্য এই পথটা কতটা মসৃণ, বা আমরা কতটা আসলে চলতে পারবো, আমাদের তো ভেঙে পড়ার কথা। এইটা তো আমরা সবাই, আমরা বাস্তব জীবনেও আমরা দেখছি যে স্বাধীনতার পরে এরকম অনেক ছেলে মেয়ে অত্যন্ত ভালো গান গাইতো। এমনকি এটা কি বলি যে আমার মনে হয় যে আমাদের দেশের শিল্পীরা জন্ম নেয় কেউটে সাপ হয়ে, মরে ধুরা সাপ হয়ে, হাজারো কামড় দিলেও আর কিছু হয় না। কিছু হয় না। হ্যাঁ, তো আমার মনে হয় এই অবস্থা থেকে উতরে যাওয়ার একটাই পথ যে আসলে গান শেখার কোনো বিকল্প নেই। আর চর্চা, মানুষ সারা জীবনই চর্চা করতে পারে, শিখতে পারে। অবশ্যই একজন ভালো গুরুর কাছে রাগ সঙ্গীতটা শেখা উচিত। কারণ আমাদের যে কোনো, যেমন শরীরটাকে ঠিক রাখতে গেলে আমাদের ডায়েট, হালকা ব্যায়াম করতে হয়, চার্ট মেনে ঠিক চলতে হয়। কণ্ঠটাকেও দীর্ঘ দিনের জন্য পরিচ্ছন্ন রাখার জন্য, একটা ফ্লেক্সিবিলিটি রাখার জন্য চর্চা, এমনকি সেই চর্চাটা যেন খুব প্রপারলি হয়, একজন ভালো গুরুর কাছে যেন শেখে। আর রাগ সঙ্গীত না শিখে, যে আমরা পার্শ্ববর্তী দেশে আমরা দেখি যে যে সমস্ত ছেলেমেয়েরা গান করছে তারা কিন্তু ভার্সেটাইল আর্টিস্ট, সব ধরনের গান করছে, কিন্তু ক্ষেত্রটা কি, কোত্থেকে? জি। তারা দেখা যাচ্ছে যে একভাবে একজন ভালো গুরুর কাছে 10 বছর 15 বছর শিখছে, শিখে তারপর তারা সে একদিকে শিখছে আর একদিকে গাইছে। জি। তো আমার মনে হয় যে
এই আমাদের দেশে প্রজন্ম থেকে প্রজন্ম যারা গাইছে, আগামীতে যারা গাইবে, প্রত্যেকেরই আসলে একজন ভালো গুরুর কাছে শেখা উচিত। নিশ্চয়ই। এমনকি এটা ওয়ান অফ দ্য পার্ট অফ লাইফ না, যে আমার নাওয়া খাওয়াটা যেরকম, চর্চাটা এরকম। অবশ্যই। 24 ঘন্টায় একটা দিন, অন্তত এর মধ্যে ভালোবাসার জন্য একটা ঘন্টা সময় দেবে না, আর এটা কি হয়? এটা হয় না। কখনোই হয় না। সঙ্গীতের ক্ষেত্রে এটা অবশ্যই। একেবারেই কখনোই এটা উচিত আসলে নয়। মার্জনীয় নয় উচিত স্যার। নয়। ওস্তাদ, যে একটা জায়গায় চলে আসি, আপনার দাদাও সঙ্গীতজ্ঞ ছিলেন, বাবাও সঙ্গীতজ্ঞ, আপনিও সঙ্গীতজ্ঞ, আপনার পরের প্রজন্মের কথা জানতে চাই। হ্যাঁ, এইটা অনেক সময় ভাবতে গিয়ে আমার প্রচণ্ড ভালো লাগে যে আমার ছেলেকে নিয়ে 4th জেনারেশন আমরা ক্যারি করছি। এমনকি মজার ব্যাপার হলো যে আমার ভাই বোনদের মধ্যেও পরবর্তী জেনারেশনে, যে আমার ছোট ভাইয়ের ছেলে, ও সেতার শিখছে। আমার মেয়ে ত্রিপর্ণা, ও শিখছে। আমার ছেলে নিশিত, ও বাজাচ্ছে সেতার। অ্যান্ড আমি আশা করি যে ও একদিন অত্যন্ত ভালো গাইবে। আমার মা একসময় কিন্তু খুব ভালো গান করতেন, গুনগুন করে গাইতেন, কিন্তু এত সুরেলা গলা ছিল, খুব খুব গাইতো। আমার মা সবসময় বলতেন কি, তোমরা একটু টেলিভিশনে গাও, আমরা একটু দেখি। মা হয়তো দেখছে। আচ্ছা, যাক, তার প্রতি আমাদের- আরেকটা কথা হ্যাঁ। না বললি নয়, যে এই যে আজকে আমি গান করছি, জি। আমার বাসায় সারাক্ষণ গানের অনুষ্ঠান হয়। অ্যান্ড মুন্নি, তুমি জানো তোমার আমি জানি, বৌদি, সকাল থেকে একদম কষ্ট। ওর যে স্যাক্রিফাইস জি। গোটা পরিবারের জন্য। আর আমি সত্যিকার অর্থে যে একজন হাজবেন্ড হিসেবে স্ত্রীকে যতটুকু আসলে সময় দেওয়া উচিত, বা সেভাবে এটা কিন্তু দেওয়া। কোনোটাই আমার পক্ষে সম্ভব হয় না। কিন্তু সারাটা আমাদের বিবাহিত জীবনের 20 বছরে আজ পর্যন্ত দেখিনি এই যে একজন স্ত্রী হয়ে স্বামীকে যে এই যে সহযোগিতার যে ক্ষেত্রটা, তিনি তাই ওটা না হলে কিন্তু সত্যি কখনোই- সত্যি এটা তিনি তো আসলেই বাংলায় তা এমনি না। মাস্টার্স করা, হ্যাঁ, কিন্তু ঢাকা তিনি ইউনিভার্সিটি কিন্তু থেকেও মাস্টার্স, অনার্স মাস্টার্স মাস্টার্স করেছে। করেছে। জি। লেখাপড়া শিখেও আমাদের যোগান দিয়ে যাচ্ছে। আচ্ছা। অ্যান্ড এটা সত্যি সত্যি আমি সহ আমরা সবাই কৃতজ্ঞ যে সত্যি ওর সহযোগিতা না থাকলে হয়তো কখনোই সম্ভব হতো অবশ্যই। না যে এত মানে শুধু শিল্পীর জন্ম আপনি যা দেয়া। বলছেন, Exactly. এর পাশাপাশি আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আসলে আপনার পাশে দাঁড়িয়ে সেরকম না করলে আমরা ওস্তাদ সঞ্জীব দিকে হয়তো এভাবে পেতাম না। হয়তো। আর আরো একটি বিষয় আমরা বলতে চাই যে আপনার মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা, যিনি আপনার কাছে সত্যি আশা করি আমার যে- মা শুধু আমাদের জি। নয়, মা এখনো বলে যে আমার বাবা কাকারা সারাক্ষণ গান বাজনা হতো, বলে যে দেখো এক খাবার যে কবার গরম করেছি তার কোনো হিসেব নেই। সেই আচ্ছা। কারণ ঠিক। আসলে একজন মা, একজন নারী, তাদের এই অনুপ্রেরণার জায়গায় কিন্তু একজন ওস্তাদ বা একজন সঙ্গীতজ্ঞ হওয়া সম্ভব। ঘরের জায়গাটা অনেক বড় হওয়া উচিত। নিঃসন্দেহে। ওস্তাদ জি, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের রাঙা সকালে আজ সময় দিয়েছেন। আপনার পাশে বসবার একটু সৌভাগ্য হলো, এটাও অনেক বড় প্রাপ্তি। মাছরাঙা পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনার একটা বান্দিশ বা যে কোনো একটি তান দিয়ে আমরা শেষ করতে চাই। শুনুন। अलबेला सजन आयो रे, अलबेला सजन आयो रे, मोर तमना सुख पायो रे, अलबेला सजन आयो रे, अलबेला सजन आयो रे, अलबेला सजन आयो।